ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে প্রেরণের নির্দেশ, সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ। বিএনপির ৩১ দফার সংস্কার বিষয়ে ধারণা দিতে সিলেটে কর্মশালা চলছে, বক্তব্য রাখছেন তারেক রহমান। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার ৭ যাত্রী নিহত, রেল ক্রসিং গেট না থাকায় কারণ পুলিশ। শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে থমথমে ৩ কলেজ ক্যাম্পাস, আলোচনা করে সমাধান, স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে গতিরোধ করে মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক আইনজীবী সহ ৫ জন গুরুতর আহত হয়েছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এ সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা দীর্ঘ শুনানি করেন। আইনজীবীদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসও মামলা নিয়ে তার যুক্তি আদালতে তুলে ধরেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। একই সাথে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। সাথে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয়, কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। কেস ফাইল করেছি, আমাদের মহানগর দায়রা জজ আদালত বলছেন কালকে শুনানির জন্য, কিন্তু এখানে পরিস্থিতির যে অবস্থা এবং আমরা আইনজীবীরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি যে আজকেই শুনানি করে বিজ্ঞ আদালত যাতে শুনানি আজকেই করেন। এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকেই করতে হবে, অথচ উনি কেউ নয়। আদালত থেকে কারাগারে নেবার পথে প্রিজন ভ্যানের গতিরোধ করে চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ। একই সময় আইনজীবীদের একটি অংশের সাথে ইসকন সমর্থকদের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী সহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। উনি আমাদের সনাতনীদের দাবি আদায়ে কথা বলেছেন, উনি কোনো অন্যায় কথা বলেননি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগের কোনো ভিত্তি নেই। কোন রাজনৈতিক কোনো মতাদর্শের ছিলেন না, ওনাকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওনাকে জামিন দেবে না আমরা এখান থেকে কোর্ট থেকে যাব না। গত ৫ই আগস্ট নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন চন্দন কুমার ধরসহ ৯ আসামির ইন্ধনে বাকি আসামিরা বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা স্থাপন করে দেন। এতে সংক্ষুব্ধ হয়ে চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। আদালত চত্বরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিজ, দুপুর থেকেই তো আদালত চত্বরে বিক্ষোভ চলছিল, তো এখনো কি সংঘর্ষ চলছে? আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালদিঘির পার এলাকায়। এইখানে 4:30টার দিকে একজন আইনজীবী ইসকনের হামলায় তার মৃত্যু হয়েছে। এই কারণে আইনজীবীরা এই মুহূর্তে এখানে প্রতিবাদ সভা করছে এবং তারা বিক্ষোভ মিছিল করছে। এর পাশাপাশি এখানে আইনজীবীদের একটি অংশ ইসকনকে চট্টগ্রাম আদালতে যেই প্রায় 3 থেকে 4 ঘন্টার অধিক সময় তারা যে গতিরোধ করে রেখেছিল, এর প্রতিবাদে আইনজীবীদের একটি অংশ তাদেরকে দাওয়া দেয় এবং এরপরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সময় দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ইসকনের কর্মীরা রঙ্গম সিনেমা হয়ে
পাথরকান্ডার দিকে প্রবেশ করলে সেখানে আইনজীবীদের একটি অংশ এবং সাধারণ মানুষ তাদেরকে দাওয়া দেয়। সেই সময় একজন আইনজীবীকে ধরে ইসকনের সদস্যরা সেখানে বেধড় মারধর করেছে এবং তাদের একজনের মাথা এবং পা সহ বিভিন্ন অঙ্গে তাদেরকে যে ইট দিয়ে তেতলে দিয়েছে। এই কারণে একজন আইনজীবী ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং সেটি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তারা জানিয়েছেন যে এরকম আরও প্রায় 5 জনকে তারা আহত অবস্থায় সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে এখন পর্যন্ত এখানে বিভিন্ন ইসলামী সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির সহ বিএনপির একটি অংশ এই লালদিঘির পাড়ে জড়ো হয়েছে এবং ইসকনের যে সদস্যরা আছেন তারা কিন্তু পাথরকান্ডার দিকে অবস্থান নিয়েছে। সেই কারণে কিছুক্ষণ পর এখানে থেমে থেমে একটা সংঘর্ষের ঘটনা ঘটছে। তো এর মধ্যে পুলিশ এসে কয়েকবার এখানে এসছে এবং তারা মূলত নীরব দর্শকের এই মুহূর্তে ভূমিকায় আছেন। তবে এখানে বিভিন্ন স্থান থেকে আইনজীবী এবং সাধারণ মানুষ দলে দলে মিছিল নিয়ে এখানে আসছে এবং একটি কিছুক্ষণ পর এখানে রণক্ষেত্র পরিণত হয় এবং এছাড়া এখানে যে পুলিশ প্রশাসনের সদস্যরা কিছুক্ষণ আগে সেখানে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং তারা ইসকনের সদস্যদেরকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করছে। তবে এই মুহূর্তে যেই সড়ক জুড়ে সাধারণ মানুষ এবং আইনজীবীদের দখলে আছে এবং তারা এখানে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছে, তারা যে আইনজীবী সহ বিভিন্ন সাধারণ মানুষ এখানে হতাহত হয়েছে সেই কারণে ইসকনের নিষিদ্ধ করার দাবিও করছে। রাখা এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের খবর। একটি গ্রেফতারকে কেন্দ্র করে দেশব্যাপী যেভাবে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করা হচ্ছে তা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রংপুরে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দরিদ্র পীড়িত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি বলেন, ধর্মীয় বিবেচনায় নয়, যারাই রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 24 ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি যাতে করে আর কোনো বৈষম্য না থাকে। এরপর উপদেষ্টা পীরগাছায় তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি দেওয়া 31 দফা সংস্কার বিষয়ে নেতাকর্মীদের আরও বিস্তর ধারণা দিতে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা। সকাল 10টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ কর্মশালায় সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নেতৃবৃন্দরা জানান, আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে 31 দফার আলোকে রাষ্ট্রের রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই এমন আয়োজনের লক্ষ্য। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবে সেটি যে শুধু সংসদ নির্বাচন নট দ্যাট, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে সেখানে পৌরসভার নির্বাচন হোক, জেলা পরিষদের নির্বাচন হোক, সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডির নির্বাচন হোক, অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি, অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। অনলি এই দেশের, তাহলে এই দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে পারবো। আসুন আজকে 31 দফা যেরকম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব, এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি, একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে, অর্থাৎ গণতন্ত্র পুনরুত্থান, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি, তাহলেই আমরা এই ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো, যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়।
কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার চালক সহ 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। দুর্ঘটনায় নিহত 5 জনই বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের বাসিন্দা। সকালে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দুমড়ে মুচড়ে পড়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশা। লোহার ভাঙাড়িতে পরিণত হওয়া ছিন্ন ভিন্ন এই বস্তুটি দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই গাড়ি ভর্তি যাত্রী বহন করে আসছিল যানটি। যাত্রী বহনকারী অটোরিকশাটি কুমিল্লার কালিকাপুর রেল ক্রসিং পার হতে ট্রেন লাইনে উঠে আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে যায়। দ্রুতগামী ট্রেনটি কয়েকশো মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় অটোরিকশাটিকে। ঘটনাস্থলেই মারা যান 4 যাত্রী। হাসপাতালে নেয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে রাস্তা চলাচলের শুরু থেকে এখানে কোনো রেলগেট নেই। প্রাণের দাবি, এলাকাবাসীর স্থায়ী জনগণের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এখানে একটি রেলগেটের ব্যবস্থা করার জন্য। আমরা এমন জীবন হারাতে চাচ্ছি না। সরকারের কাছে বলছি যে অতি নিকটে তাড়াতাড়ি করে আমাদের যাতে এই গেটের যে কোনো একটা পদক্ষেপ নেয়। পুলিশ জানায় অরক্ষিত রেল ক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হওয়ায় ঘটেছে এই দুর্ঘটনা। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিচ্ছে গাড়িটা। যখনই তুলে দিচ্ছে তখনই আর কি একেবারে গাড়ির মুখোমুখি পড়ে গিয়ে। নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। দুপুরে কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কলেজ সুষ্ঠু প্রক্রিয়ায় তদন্ত করলে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়াতো না এবং এই অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি হতো না। এদিকে সকাল থেকে মোল্লা কলেজের সামনে পরিবেশ থমথমে রয়েছে, তবে এই এলাকায় জনজীবন ও যান চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাঁচোয়া যান মোতায়েন করা হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত কলেজে ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে। কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলন নিরসনে কঠোর হতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে চেষ্টা করা হবে। সকালে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় মাঠিয়ান হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সমস্যা সমাধানে ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্রদের রাস্তায় না নামার অনুরোধও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে হাওর পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। কঠোরটা কিন্তু একটা বড় শব্দ। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসে রাষ্ট্র, এই আগের মতোই হয়ে গেছে। তারা যদি রাস্তা ব্লক না করে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে। 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করল আজ। 2025 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় সেতুটি উদ্বোধন করা হবে। এরপর সেতুটি দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু 400 মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হচ্ছে। আজ প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চলাচল করল। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল করতে পারবে।
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ খান। সকালে তিনি উখিয়া উপজেলায় অবস্থিত 1 ও 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে বৈঠক করেন। রোহিঙ্গা কমিউনিটি লিডাররা জানান, 2017 সালে রাখাইনে মিয়ানমার সামরিক জান্তা যেরকম গণহত্যা চালিয়েছে, বর্তমানে 2024 সালে একই রকম গণহত্যা চালাচ্ছে আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক জান্তা। এই সময় রোহিঙ্গারা 2017 সালের পাশাপাশি রাখাইনে চলমান গণহত্যার বিচার দাবি করেন। মিয়ানমারে রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে খোঁজ নিতে আইসিসি প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে জুলাই আগস্টে আহতদের মধ্যে প্রথম ধাপে 15 জন শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়। খাগড়াছড়িতে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন। এর আগে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নাফিসা আরিফিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মাগুরা, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌবাহিনী জানায়, নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় বাংলাদেশের যুদ্ধজাহাজ সংগ্রাম এ যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এই সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত 19 নভেম্বর প্রথম গ্রুপে 35 জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছে। গতরাতে আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন নেত্রকোনার বারোহাট্টার মোহাম্মদ রুকন উদ্দিন ও কসবা উপজেলা বাইক ইউনিয়নের পুটিয়া গ্রামের জাকির হোসেন। তাদের শরীরে বিভিন্ন স্থানে গুলি চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। কসবা উপজেলার পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। দুপুরে বিজিবি 7 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি অবহিত করে প্রতিবাদ জানানো হয়েছে। জয়পুরহাটে কামাল হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাটে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 4 জন পলাতক রয়েছে। জয়পুরহাটের সদর উপজেলা পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত 2015 সালে 3 অক্টোবর রাতে কামালকে মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে কুপিয়ে হত্যা করে আসামিরা। সাভারে একটি টাইলস কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানার কর্মকর্তা জানান, ভোররাতে একদল মুখোশধারী ডাকাত কারখানায় প্রবেশ করে শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে অফিস থেকে নগদ 50 লাখ টাকা, মোবাইল ফোন ও মেশিন সহ কারখানার মূল্যবান মালামাল 2টি ট্রাক ও মাইক্রোবাসে করে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জেলা যুবদল। দুপুরে শহরের কালীতলা এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ যুবদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ। অপরদিকে শহরের 7 মাথায় জেলা ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব হাসান সহ অনেকে।
মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মুক্ত মঞ্চে মঞ্চস্থ হল মঞ্চনাটক চণ্ডালিকা। দুপুরে প্রতিষ্ঠানটির সভাপতি আফরোজা খান রিতার উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা মিলে মঞ্চনাটক চণ্ডালিকা উপস্থাপন করেন। এ সময় অসাধারণ পারফরম্যান্সের কারণে শিক্ষার্থীদের শিক্ষা সফরের ঘোষণা সহ দেশে বিভিন্ন বিখ্যাত থিয়েটার গ্রুপকে এই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। শেষ করছি সাফ জয়ী কলসিন্দুরের মেয়েদের সংবর্ধনার খবর দিয়ে। এই সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের এলাকাবাসী। ভক্তদের এমন ভালোবাসা আগামীতে আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন কলসিন্দুরের খেলোয়াড়রা। ধবাউড়া খেলার মাঠে জাতীয় দলের 6 ফুটবলারকে জমকালো আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। নারী ফুটবলের আতুরঘর হিসেবে পরিচিত কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক 4 জন ও বর্তমান 2 শিক্ষার্থী সাফে খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। সাফ জয়ী দলে 6 খেলোয়াড় হলেন শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, তহুরা খাতুন, সানজিদ, শিউলি, আজিম ও মরিয়া মান্ডা। তবে বর্তমান সময়ে বেশ কিছু সমস্যার কারণে এই বিদ্যালয় থেকে নতুন খেলোয়াড় উঠে আসছে না। বিশেষ করে মাঠ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে ভুগছে এখানকার ক্ষুদে ফুটবলাররা। সংবর্ধনা অনুষ্ঠানে এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন শামসুন নাহার, তহুরা খাতুনরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে প্রেরণের নির্দেশ, সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, সিলেটে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার 7 যাত্রী নিহত, রেল ক্রসিং গেট না থাকায় কারণ পুলিশ। শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে থমথমে 3 কলেজ ক্যাম্পাস, আলোচনা করে সমাধান ষষ্ঠ উপদেষ্টা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।